আজকে আমাদের যে টপিকসটা সেটা অলরেডি তোমাদের ক্লাসরুমে দেয়া হয়েছে, একটু ভিন্ন। তোমাদের সিলেবাস থেকে আমরা আজকে একটা বের হয়ে যাব, ঠিক আছে? আজকে আমরা আমাদের সিলেবাসের বাহিরে চলে যাব একটু, এরপরে নেক্সট ক্লাসে আমরা আবার আমাদের সিলেবাসে আসবো। এবং আজকে স্যার কয় কতগুলো ভিডিও দিলেন স্যার, ওগুলা বুঝলাম না কিসের। কোনটা? ক্লাসরুমে কয়েকটা ভিডিও আপলোড দিছেন স্যার, হ্যাঁ, মানে একটু ওগুলা পরে। কিসের আজকে বুঝলাম। কয় তারিখ আগে আমরা একটু দেখে নেই, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 5 তারিখ না? বলতে পারো যে পুরো মাসটাই আমাদের হাতে আছে, ঠিক না? পুরো মাস বলতে তোমাদের পরীক্ষা শুরু হবে মেবি এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে। তাহলে মোটামুটি আমাদের অনেক সময় আছে। আমরা এর মধ্যে আমাদের একটা নতুন টপিকস আমরা শিখবো। সিলেবাসের বাইরে কেন যাচ্ছি? কারণ এটা দরকার। যেহেতু তোমরা অলরেডি লাস্ট সেমিস্টারের স্টুডেন্ট, তো আমি বলতে পারি যে তোমাদের জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে ইনক্লুড করে দিব। ঠিক আছে, এর মধ্যে প্রথম যে অংশটা আছে দেখো এখানে, রাইটিং এ লিটারেচার রিভিউ। রাইটিং এ লিটারেচার রিভিউ, তারপরে হাউ টু রাইট এ লিটারেচার রিভিউ ইন 30 মিনিটস অর সামথিং। হ্যাঁ, আসলে এটা রাখা হয়েছে আমরা শেখার জন্য। আমরা নিজেরা শিখবো হাউ টু রাইট এ লিটারেচার রিভিউ। ঠিক আছে, এটা এটা লিটারেচার রিভিউ কিভাবে লিখতে হয়, আসলে লিটারেচার রিভিউটা আসলে কি, হ্যাঁ সেটা সম্পর্কে একটা নতুন টপিকস। অর্থাৎ তুমি এটা সম্পর্কে জানো না, ধরতে পারো আমিও জানি না, মনে করো যে আমিও জানি না, আমরা সবাই একসাথে এটা শিখবো আর কি। তো এই জন্য প্রথম কাজ হচ্ছে আমরা এইটা সম্পর্কে আগে স্টাডি করবো। হোয়াট ইজ লিটারেচার রিভিউ? তোমরা অলরেডি শুনে শুনে থাকবা যে বিভিন্ন ধরনের গবেষণা হয়, ঠিক না? রিসার্চ হয়, তারপরে তোমার গবেষণা হচ্ছে, ঠিক না? অনেক ধরনের গবেষণা হয় বর্তমানে, এগুলো সম্পর্কে তো জানো। একটু রেসপন্স করো। গবেষণা হয় যে এই যে ফিল্ডে, আমরা তো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছি, তো আমাদের এই ফিল্ডের মধ্যে অনেক গবেষণা চলে, এটা সম্পর্কে তো আমরা জানি নাকি? জি স্যার। এই গবেষণাগুলো খুবই জটিল এবং খুব মজার, ঠিক আছে? এবং তোমরা যদি জানো, আমি তোমাকে ছোট্ট একটা হিস্টোরি যদি বলি, ছোট্ট একটা হিস্টোরি তোমাকে, নর্মালি আমরা যদি বলি, নর্মাল যে আমরা সার্চ দিচ্ছি যে হিস্টোরি অফ এয়ার জেট লুম ডেভেলপমেন্ট। হ্যাঁ, এটা আমি সার্চ দিলাম, প্লাস বললাম যে পিডিএফ। আমি অন্য কিছু চাচ্ছি না, আমি শুধু এটা চাচ্ছি। কি আসলো এটা? আই এম নট এ রোবট। ওকে, তাহলে দেখো এখানে কি আসলো, স্টাডি অন রিডাকশন অফ এয়ার কনজাম্পশন অন এয়ার জেট লুম, ঠিক না? ডেভেলপমেন্ট টেস্টিং অফ এ, এটা 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 আমার হাতে আর কোনো ডকুমেন্ট তেমন এটা আসে নাই। আসছে কি? আসে নাই, এই একটা পিডিএফ দেখা যাচ্ছে। আমি এটা ওপেন করি, কি পিডিএফ দেখি একটু। ডাউনলোড করতে বলতেছে। হ্যাঁ, আমরা এখান থেকে ডাউনলোড করাটা আমার জন্য একটু কঠিন, আমি একটু এখানে নিয়ে আসি। রিসার্চ গেট, রিসার্চ গেটে তোমাদের অ্যাকাউন্ট আছে? হুম, না স্যার। না থাকলে আজকে খুলবা। ঠিক
ঠিক আছে, এটা লগ ইন না করলে এই ডকুমেন্টটা আমি ডাউনলোড করতে পারবো না আর কি। আমি এখন লগ ইন করলাম, এখন আমি এই তোমার কই গেল ডকুমেন্টটা, ডকুমেন্টটা কোথায় গেল, আউট হয়ে গেছে না, ডাউনলোড দিলাম না, আবার দিই। ওকে, এখন আমি আমার অ্যাকাউন্টে ঢুকে গেছি, ঠিক আছে, এখন আমি এটা ডাউনলোড করতে পারবো আশা করি। এই যে চলে আসছে, এখানে অনেক রিসার্চ পেপার পাবা তোমাদের পড়ার জন্য। তুমি যেটা তোমার ভালো লাগে যেটা আর কি, তোমার যেটা ভালো লাগে, আর আমি বলবো না যে সবকিছু আমার ভালো লাগবে, ঠিক আছে, কারণ এখানে মিলিয়ন বিলিয়ন ডকুমেন্ট, লাখ লাখ কোটি কোটি ডকুমেন্ট, এত পইরা তুমি শেষ করতে পারবে না। ঠিক আছে, একটা তোমার যেটা ভাল লাগে শুধু একটা জিনিস নিয়ে তুমি পড়তে বসবা। তাহলে আমরা স্টাডি অন রিডাকশন এই ডকুমেন্টটা অলরেডি ডাউনলোড করছি, এখন এটা আমরা একটু দেখি এর ভিতরে আসলে কি আছে। দেখো এখন তার পুরো আর্টিকেল, হ্যাঁ, স্টাডি অন রিডাকশন অফ এয়ার কনজাম্পশন অন এয়ারজেট উইভিং মেশিন, তাহলে রিসার্চ গেট, এখানে এটা ডকুমেন্টটা অলরেডি সেভ করা আছে আর কি। তে লেখকের নাম হচ্ছে কি ওজার গোপটেপে বা সামথিং, হ্যাঁ। ওনার নাম রিসার্চ গেটটা কি স্যার কঠিন। অনলাইন অ্যাকাউন্ট স্যার, মানে গুগল অ্যাকাউন্ট? আহ, কোনটা এটা? জি স্যার। এটা গুগল না তো, এটা হচ্ছে রিসার্চ গেট, রিসার্চ গেট, এটা কি রিসার্চ গুগলে গেট। খুলতে হবে? গুগল দিয়ে খুইলে তো খুলতে তো হবেই, আমি আমি সরাসরি এটা ফেসবুক দিয়ে খুলছি, ফেসবুক, আমার ফেসবুকে তো অ্যাকাউন্ট আছে ঠিক না, কারণ আমি জি যে স্যার। বারবার পাসওয়ার্ড ভুলে যাই আর কি, পাসওয়ার্ড ভুলে যাই বুঝছো, পাসওয়ার্ড ভুলে মানে অনেক ঝামেলা করি, এক একটা পাসওয়ার্ড এক এক জায়গায় এক এক রকম, তো তো আমি ফেসবুক দিয়ে এটাতে রেজিস্টার করে দিছি, তাহলে আমার আর পাসওয়ার্ড মনে রাখার দরকার হয় না আর কি, বুঝতে পারছো? আহ ফেসবুক দিয়ে সরাসরি আমি ঢুকতে পারি। তো এই হচ্ছে অবস্থা এদের কাছে, তুমি এই তোমার প্রোফাইল আপডেট করে দিবা, তোমার নিজস্ব পার্সোনাল প্রোফাইলটা তুমি আপডেট করবা। এখানে দেখো আমার কাছে কে বলছে, দেখো রিকোয়েস্ট ফিডব্যাক অন দেয়ার আর্টিকেল, তাদের একটা আর্টিকেল তারা আমাকে বলতেছে যে এখানে একটা ফিডব্যাক দেন, এই আর্টিকেলটা কেমন, এটা সম্পর্কে আমাকে একটা কমেন্ট করে। রিকোয়েস্টেড ফুল টেক্সট অফ ইউর পাবলিকেশন, এবং আমার এই যে আরেকজন চাচ্ছে কি আমার একটা পাবলিকেশন সে পড়তে চাচ্ছে, আরেকজন কি বলছে রিকোয়েস্টেড ফিডব্যাক অন দেয়ার আর্টিকেল, তাহলে আরেকজন কি করতেছে তার আর্টিকেলে আমাকে ফিডব্যাক দিতে বলতেছে যে আমার আর্টিকেলটা কেমন হয়েছে আপনি একটু পড়ে আমাকে বলেন, কমেন্ট করেন। বুঝতে পারতেছো বিষয়টা? এখন এর রিকোয়েস্টটা আমি হয়তোবা দিয়ে দিব, যে যেহেতু সে আমার আর্টিকেল পড়তে চাচ্ছে আমি দিব, কিন্তু অনেক সময় একটু দেরি করি আর কি, যেহেতু আমি সবসময় ঢুকি না, দেরি হয় আর কি, ঠিক আছে। তো ওরা যেটা পড়তে চায় ওদেরকে তুমি দিয়ে দিবা, যদি তোমার নিজস্ব কোনো আর্টিকেল তোমার থাকে, অথবা আহ, ওদেরটাও তুমি পড়তে পারবা। এই যে যেমন আমি ওনারটা পড়তে বসছি, ঠিক না, ওনারটা আমি ডাউনলোড করলাম এবং এটা পড়তে বসতেছি তোমাদের সাথে। তাহলে দেখো ওনার আর্টিকেলটা এখন আমি সহজে পেতাম না আর কি, এখন এটা পাবলিশ হয়েছে কোথায় দেখো, টেক্সটাইল রিসার্চ জার্নালে 2008 সালে, এবং কতজন এটা পড়ছে অলরেডি, প্রায় 10,000 মানুষ অলরেডি এই আর্টিকেলটা পড়ছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারতেছে একটা ভ্যালুয়েবল জিনিস আমরা এখন পড়তে যাচ্ছি। হয়ে গেল, নড়ে না কেন, হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা আমরা পড়তে যাচ্ছি, ঠিক আছে। এই যে রিসার্চের মানে ওনার আর্টিকেলের একটা কপি কোথায় কোথায় গেছে, কোথায় কোথায় লেখা, ইমেল যদি করতে চাও, রিপ্রিন্ট করতে চাও, পারমিশন যদি নিতে চাও, সাইট করতে চাও, সামথিং। এখন ইনার আর্টিকেলটা তুমি যদি একটু ওভারভিউ দেখো, অ্যাবস্ট্রাক্ট, তাহলে আমি তো টাইটেল পরে অলরেডি বুঝতেছি এটা নিয়ে কি নিয়ে লিখছে, তাহলে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে একটা সামারি, তার আর্টিকেলের একটা সামারি। এরপরে দেখো এখানে অনেক কিছু ডকুমেন্ট, অনেক কিছু আছে, ইন্ট্রোডাকশন আছে, তারপরে তোমার এয়ারজেটের ফিলিং ইনসারশন সিস্টেমটা কেমন, নিউমেরিটিক সিস্টেম, তোমরা তো এয়ারজেট রুম সম্পর্কে, তোমরা কিসের এখন, তোমাদের মেজর কি?
হ্যাঁ, ম্যাক্সিমাম মেজরিটি অ্যাপারেল অ্যাপারেল। তাহলে তো এই আচ্ছা নেক্সট টপিকসই ভুলে গেছে না, তোমাদের টপিকসই ভুল সিলেক্ট করে ফেলাম। তুমি এটা পড়ে কি করবা না? হ্যাঁ, তাহলে তো মজা হবে না, তোমাদের অ্যাপারেল নিয়ে পড়তে হবে একটা। এটা বাদ দাও, তুমি এটা পড়া তোমারে বুঝাইতে গেলে আমার মাথায় নষ্ট হবে এখন। এটা আমার জন্য ঠিক আছে, তোমাদের জন্য এই আর্টিকেলটা ঠিক নেই। আচ্ছা, তাহলে আমরা একটা কি আর্টিকেল সার্চ দিব তাহলে? অন্য একটা আর্টিকেল সার্চ দিই। তোমাদের অ্যাপারেল অ্যাপারেল রিলেটেড, অ্যাপারেল রিলেটেড, অ্যাপারেল 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 রিলেটেড। ইমপ্রুভিং efficiency of কি গার্মেন্টস, গার্মেন্টস দেওয়ার থেকে টি শার্ট দিই একটা, জাস্ট টি শার্ট, ইমপ্রুভিং এফিসিয়েন্সি অফ টি শার্ট, সরি এটা না দিই, আর একটু ই করি, রিডিউসিং এসএমভি ফর টি শার্ট। স্যার আমি আপনার মেইলে একটা পাঠাইতেছি স্যার, কাইন্ডলি একটু দেখেন। দাঁড়াও আমি একটু দেখি। আমরা রিসার্চ গেটে আরেকটা পাইছি, এফেক্টিভ ওয়ে টু এস্টিমেট স্ট্যান্ডার্ড, এটা পাইছি। হ্যাঁ, আমরা এটা দেখি। উল্টাপাল্টা জিনিস দিও না। এখন আমি একটু তোমাদেরকে দেখাই কিভাবে, অনেকে তো হয়তো বা পাবে না, খুঁজে পাবে না, ওদেরকে একটু শিখাই দিই, তাহলে ওরা এটা পড়তে পারবে এরকম করে। আচ্ছা, তাহলে আমি আরেকটা সার্চ দিচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের, এখন তোমরা মেজর আছো, স্যার একজন কি তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার একজন জয়েন হতে চাইছেন স্যার আপনার কাছে স্যার ক্লাসরুমে। জয়েন করতে চাচ্ছে, জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে আমরা একটা নতুন একটা আর্টিকেল পাইছি, দেখো, এফেক্টিভ ওয়ে টু এস্টিমেট দ্য স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু অফ এ টি শার্ট বাই ওয়ার্ক স্টাডি। তাহলে সুন্দর একটা আর্টিকেল, প্রায় 4000 মানুষ, 5000 মানুষ এটা পড়ছে। এখন এটা আমরা হচ্ছি আরেকজন, মানে 5000 কে 4702 নাম্বার মানুষ আর কি আমরা, ঠিক আছে। ওকে, তাহলে আসলে সুন্দর একটা জিনিস না? হ্যাঁ, বারবার হ্যাং হয়ে যায়, এটা একটা সমস্যা। দেখো তো এটা কে, হাবিবুর রহমান, ঠিক না? লেকচারার, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অফ টেকনোলজি। তাহলে কার কার আর্টিকেল আমরা পড়তে বসছি, দেখছো? জি স্যার, হ্যাঁ। চলে গেছে তো স্যার। এরপরে এরপরে কে, লেকচারার, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইউরোপিয়ান ইউনিভার্সিটি। ওকে, আরেকজন আছে কে, এক্সিকিউটিভ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট লিমিটেড, মির্জাপুর, সাপোজ। তাহলে আমরা এই তিনজন ভদ্রলোকের একটা আর্টিকেল পড়তে বসছি। হ্যাঁ, তবে এটার থেকে ভালো হবে আমরা যদি বিদেশি রাইটারের আর্টিকেল পড়ি তাহলে। হ্যাঁ, আমি তোমাকে ফর এক্সাম্পল হিসেবে আমরা এটা দেখাচ্ছি আর কি। এটার থেকে আমি আরেকটু যদি নেই, অন্য একটা আর্টিকেল নিতে চাচ্ছি আমি। আমরা তো দেশীয় আর্টিকেল পড়লে আমরা যতটুকু জানবো তার চেয়ে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা জানতে চাচ্ছি। আহ, আমরা আরেকটু জিনিস জানতে চাচ্ছি, প্র্যাকটিক্যালি অবজারভেশন অফ স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু অফ টি শার্ট, এটা কে লিখছে? তানজিবুল হাসান সজীব, বিজিএমইএ, দরকার নেই। প্র্যাকটিক্যাল অবজারভেশন স্ট্যান্ডার্ড ভ্যালু অপারেশন ব্রেকডাউন অফ টি শার্ট, অপারেশন ব্রেকডাউন অফ টি শার্ট অফ গার্মেন্টস, ক্যালকুলেশন অফ দেন। না, আমি প্রথম সার্চে যেগুলো পাচ্ছি সেগুলো আমার পড়ার মতো না। আমরা অন্য একটা জিনিস দেই তাহলে, কি দিব?
implementation of lean in RNG। একটা নতুন একটা জিনিস দিই, স্টাডি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ লিন। দেখি এটা কে লিখছে। বিপন কুমার কারিভেরা, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি। ওকে, এই ভদ্রলোকেরটা আমরা দেখি। আমরা আজকে একটু অন্যরকম জিনিস শিখবো, ঠিক আছে? এটা একটু ডিফারেন্ট। তারপরে আমরা ওই ভিডিওতে আসবো, যে ভিডিওটা তোমাদেরকে দিছি ওইটা আমরা একটু পরে আসবো, কারণ ওটা বোঝার জন্য তোমার আগে এই জিনিসটা বুঝতে হবে, তারপরে। ওকে, 3 নাম্বার আর্টিকেল আমরা একটু আসি। এরকম আর কি, তুমি সারাদিন এইভাবে পড়তে পারবা, তোমার যেটা পড়তে ইচ্ছা করো সেটা তুমি পড়তে পারবা। আর কেউ রিকোয়েস্ট দিচ্ছে কি? আর কেউ রিকোয়েস্ট দেয় নাই। আমরা এখানে দেখো, জার্নাল অফ অকুপেশন ইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং 7 নাম্বার দিয়ে বোঝাচ্ছে 7 নাম্বার ভলিউম, অর্থাৎ ওদের অনেকগুলো ভলিউম আছে, তার 7 নাম্বার ভলিউমে 2011 সালে পাবলিশ হয়েছিল। 11 থেকে 22 পেজ নাম্বার 11 থেকে 22, এই পেজ ম্যাটেরিয়ালটা পাবা অর্ডিনারি। এবং প্রফেসর আইপি রুয়েট, রাজশাহী ইউনিভার্সিটি। আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঘুরে ফিরে আমার বাংলাদেশে চেঞ্জ করবো না, ঠিক আছে? স্যার কথাগুলো কেটে কেটে আসতেছে স্যার। যাই হোক, তাহলে প্রথমে একটা ইন্ট্রোডাকশন, ছোট্ট একটা ইন্ট্রোডাকশন, এই যে পেপারটা সম্পর্কে একটা পেয়ে যাবে কি নিয়ে এসে। তাহলে একটু ডিটেইলস, তারপর থেকে ডিটেইলসে তো ডিটেইলস যাব না, এখানে একটু ডিটেইলসে তো ইন্ট্রোডাকশনটা পাবো। এবং এখানে দেখো একটা ছোট ইলসে যে একটা করে নাম্বার দেয়া আছে, নাম্বার, এটা হলো রেফ নাম্বার। এই কথা বলে নাই, বুঝতে পারছো কথা? স্যার সাউন্ড ক্লিয়ার না স্যার, কেটে কেটে আসতেছে। না স্যার সেম। বাকিদের কাছেও কি কথা সেমই আসতেছিল না কেটে কেটে আসতেছিল? না, কথা বলেন। সেম সেম নেট প্রবলেম। সেম। আমি তো শুনলাম ক্লিয়ারলি। সাইড আছি স্যার। আমার কাছে কেটে কেটে আসতেছিল অনেক আর কি। তোদের কথা ক্লিয়ার শুনতেছি। হ্যাঁ আইডি 10 স্যার তো অ্যাটেন্ডেন্স নিতেছে না এখন। দাও অ্যাটেন্ডেন্স দাও, দাও অ্যাটেন্ডেন্স। আইডি 5, আইডি 10। ওকে, এখন জি স্যার ক্লিয়ার স্যার। ওকে, তাহলে এখন এখানে ইন্ট্রোডাকশনের মধ্যে তোমরা দেখতে পারতেছো যে যেই ইগুলো আছে, এই রেফারেন্স নাম্বার গুলো আছে, সেগুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। এগুলোকে তোমাদের যদি আমরা এই লিটারেচার রিভিউ লিখতে চাই, অথবা আমরা যদি একটা আর্টিকেল লিখতে চাই, হ্যাঁ, একটা গবেষণা গ্রন্থ যদি আমরা, গ্রন্থ বলবো না, গবেষণা পত্র, সেটা যদি আমরা একটু লিখতে চাই, তাহলে আমাদের এই রেফারেন্স লাগবে। অর্থাৎ তোমাকে কিছু পড়তে হবে, এরকম একটা দুইটা না। আমি এখানে যেমন 3টা ডাউনলোড করছি, এখানে এরকম তোমাকে অ্যাটলিস্ট 20-30টা পড়তে হবে। হ্যাঁ, 30টা পড়ার পরে তুমি একটা গ্যাপ পেয়ে যাবে। অর্থাৎ এরা যে কাজ করছে, প্রত্যেকজনই কাজ করছে, তো তাদের কাজের মধ্যেও তুমি একটা নতুন কাজ পেয়ে যাবা, যে এ করছে এরকম, আরেকজন করছে আরেক রকম, আরেকজন করছে আরেক রকম।
এক একজনের এক একটা জিনিস পড়ে পড়ে তোমার মধ্যে নতুন একটা চিন্তা গ্রো করবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই একটা অন্যরকম একটা ফিলিংস। এই ফিলিংসটা যখন কাছে আসবে যে হ্যাঁ স্যার এই তো এইভাবে কাজ করছে, এইভাবে করছে, এইভাবে করছে, তাহলে এখন আমি কি করতে পারি, আমার কি করা উচিত, বা আমার অ্যাভেলেবল যে সামর্থ্য বা আমার একটা সামর্থ্য আছে, আমার একটা সুযোগ সুবিধা আছে, তার উপর বেস করে আমি কি করতে পারি, ঠিক আছে? অর্থাৎ এই ধরনের একটা প্রশ্ন তুমি নিজেকে করবা যে আমি এখন তাহলে আমার কি করা উচিত, আমি কোন টপিকস নিয়ে বা কোন একটা বিষয় নিয়ে আমিও কাজ করতে পারি তাদের মতো, ঠিক আছে? এই জিনিসগুলো তোমার মাথায় কাজ করবে। এরপরে তোমার কি করতে হবে, এটার একটা ব্যাকগ্রাউন্ড। যদি তুমি রিসার্চ পেপার লিখতে চাও, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রিসার্চ পেপার আর একটা হচ্ছে লিটারেচার রিভিউ, দুইটা পার্ট আলাদা। হ্যাঁ, এই দুটো জিনিস আলাদা থাকার কারণে তোমার দেখা যায় লিটারেচার রিভিউটা হচ্ছে মেইনলি উইদাউট এক্সপেরিমেন্ট, আর আমি এক্সপেরিমেন্ট উইদাউট বলবো না, এটাকে হচ্ছে উইথ এক্সপেরিমেন্ট অন আদার্স ওয়ার্ক, মানে অন্যরা যা করছে তার উপরে এক্সপেরিমেন্ট করাটা হচ্ছে লিটারেচার রিভিউ। আর তুমি যদি নিজে একটা এক্সপেরিমেন্ট ল্যাবরেটরি একটা অ্যারেঞ্জমেন্ট সেগুলো অ্যারেঞ্জ করো এবং নিজে টেস্ট করো, নিজে সেটা রেজাল্টটা অ্যানালাইসিস করো, তারপরে সেটাকে তুমি যদি ব্যাখ্যা করতে চাও, তখন সেটা হবে হচ্ছে কি অ্যাকচুয়াল রিসার্চ ওয়ার্ক। হ্যাঁ, এখানে দুইটা অপশন আছে আর কি, একটা হচ্ছে রিভিউ আর একটা হচ্ছে রিসার্চ। তাহলে রিভিউটা হচ্ছে আমরা বলতেছি কি অন্যের ওয়ার্ক, মানে অন্যের কাজকে অ্যানালাইসিস করা, তাদের কাজগুলোকে। এখন এটা অনেক পড়তে হয়, পড়ার পরে হয়তো বা তুমি চিন্তা ভাবনা করবা যে ওদের কাজগুলো কেমন, তাদের কাজগুলোর গ্যাপ গুলো কোথায়, বা কোন জিনিসগুলো তোমার ভালো লাগছে। এই অনেক রকম আর কি টপিকস আছে। হ্যাঁ, সেটা সম্পর্কে হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে তোমাকে লিখতে হয়। এই যে তোমরা লেকচার শিট পড়ো না, বিভিন্ন লেকচার শিট, এটা সেই, তারপরে বই, বুকস। হ্যাঁ, বুকস এর মধ্যে দেখা যাচ্ছে একটা আর্টিকেল হচ্ছে, মানে প্রথম চ্যাপ্টারটা কি থাকে সাধারণত, হিস্টোরি, হিস্টোরি অফ কি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, হিস্টোরি অফ ফ্যাশন। তাহলে এই যে একটা চ্যাপ্টার তুমি পড়তেছো, এটা হচ্ছে একটা লিটারেচার রিভিউ টাইপের। অর্থাৎ একটা হিস্টোরি, একটা ধারণা তোমাকে দিচ্ছে, একটা ওভারঅল একটা সামারি তোমাকে দেওয়া হচ্ছে অনেক অনেক কাজের। আর আমরা যখন ওয়ার্ক করতে যাই, কাজ করতে যাই, তখন দেখা যায় ওই কাজটা তো একটা স্পেসিফিক জায়গায় সীমাবদ্ধ থাকে, তখন সেটাকে আমরা বলি রিসার্চ ওয়ার্ক। তো এখন এই যে সে এখন ওয়ার্ক মানে কাজ শুরু করছে, কাজ শুরু করার পিছনে তার এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, কিভাবে সে কাজটা শুরু করতেছে। তারপরে সেলুলার ম্যানুফ্যাকচারিং সিস্টেম, সে এটা সম্পর্কে একটু আইডিয়া করছে, অর্থাৎ তার কাজের সাথে রিলেটেড কিছু টার্মস সে আস্তে আস্তে ব্যাখ্যা করতেছে এখানে। তারপরে ভ্যালু স্ট্রিম ম্যাপিং, এটা সম্পর্কে তোমাদের হয়তো বা ধারণা নেই। হোয়াট ইজ ভ্যালু স্ট্রিম ম্যাপিং? ম্যাপিংটা করা হয় কেন? ম্যাপিংটা করা হয় হচ্ছে গ্যাপ বের করার জন্য। একটা প্রসেসের যে কোনো জায়গায় একটা ছোট্ট একটা গ্যাপ থাকলে সেই গ্যাপটাকে ফাইন্ড আউট করার জন্য এই ভ্যালু স্ট্রিম ম্যাপিংটা করতে হয়। সাধারণত ইন্ডাস্ট্রিতে এটা ভালো প্র্যাকটিস হয়। আমিও এটা শিখতেছি মাত্র, আমি বলবো না যে আমি এক্সপার্ট। তবে এটা ওই ধরনের একটা ধারণা তোমাকে জেনারেট করে, ভ্যালু স্ট্রিম ম্যাপিং। এই যে তার নেসেসারি টার্মস গুলো সে এখানে ব্যাখ্যা করলো এবং রেফারেন্স সহ ব্যাখ্যা করলো। হ্যাঁ, যে কার থেকে সে আসলে এগুলো জানতেছে, কার থেকে সে এই কথাগুলো কপি করে নিয়ে আসছে। হ্যাঁ, অনেক লাইন আছে দেখা যাচ্ছে এটা কপি, এটা আরেকজনের কথা। কার কথা? ইনার কথা। এটা কিন্তু আমার কথা না। অর্থাৎ আমি কিন্তু বলতেছি না হোয়াট ইজ ভ্যালু স্ট্রিম ম্যাপিং, এ বলতেছে, এটা বলতেছে কে? রোদার অ্যান্ড শক, সে বলতেছে। তাহলে বুঝতে পারতেছো এখানে বিষয়টা একটু ডিফারেন্ট, মানে কথা যে আমি বলতেছি উইথ রেফারেন্সে আমি কথা বলতেছি, অনেকটা ওই যে কোটেশন করার মতো। যে কোরআন শরীফ থেকে বলি না যে এত নাম্বার আয়াত থেকে এত নাম্বার ভার্স থেকে বলা হচ্ছে, এই জিনিসটাই এখানে বলা হচ্ছে। এবং প্রত্যেকটা আর্টিকেলে তুমি এই জিনিসটা পাবা যে প্রত্যেকটা রেফারেন্সে কথা বলা হবে। আমরা উল্টাপাল্টা, যেহেতু আমরা ইঞ্জিনিয়ার বা আমরা সায়েন্টিস্ট ধরনের, সুতরাং আমরা অন্য রেফারেন্স ছাড়া কথা বলতে পারবো না। আমাদের প্রত্যেকটা জিনিস একটা রেফারেন্স থাকা লাগবে। ওই রেফারেন্সটা হইলে কি হয়, আমার কাজটাকে সত্যায়িত করা যায় যে হ্যাঁ আপনার কাজটা ঠিক আছে, আপনারটা ঠিক আছে। হ্যাঁ, মানে যেহেতু আরেকজন করছে, তারপরে আবার তারটা তুমি যদি ওরটা চেক করো, ওরটা চেক করলে ও আবার আরেকজনকে করছে না, ও এরকম 20 জন 30 জনকে ও রেফারেন্স হিসেবে নিছে না। তার মানে কি, ওর কাছে গেলে তুমি আরো 20 30 জন মানুষকে পাবা। তার মানে প্রত্যেকটার এগেইনস্টে মানে একটা চেইন অফ কমান্ড তুমি পেয়ে যাবে, একটা বিশাল রিসার্চ ফিল্ডে তুমি আসলে ঢুকে যাবা। তো এখন এরপরে যেটা করতেছে সে হচ্ছে মেথোডোলজি অফ দ্য স্টাডি, অর্থাৎ এই যে তোমার সে একটা কাজ করবে, সেই কাজের মেথড কি হবে, কোন মেথডে আসলে সে যাবে, এই মেথডটা কি আদৌ ফ্রুটফুল কিনা,
হ্যাঁ, অথবা সে, আমি যদি বলি যে ফ্রুটফুল হোক আর না হোক, সে একটা মেথড ফলো করছে এবং সে সেই মেথড, যে মেথডটা সে ফলো করছে, সে এখানে সেইটা সম্পর্কে রিলেটেড ডেসক্রিপশনটা সে এখানে দিচ্ছে। এরপরে এক্সিস্টিং ফ্লো প্রসেস অ্যাভয়েড করি আমরা। এক্সিস্টিং ফ্লো প্রসেস তুমি এখানে দেখোই, ফ্লো প্রসেস অর্থাৎ ম্যাটেরিয়াল কিভাবে আসতেছে যাচ্ছে প্যাকিং সেকশন পর্যন্ত, অর্থাৎ প্রোডাকশন থেকে শুরু করে প্যাকিং পর্যন্ত যে যাচ্ছে। আর এটাকে তুমি একটা লেআউট বলতে পারো, সিস্টেমিক প্রেজেন্ট ফিনিশিং সেকশন। তাহলে ফিনিশিং সেকশনের একটা লেআউট তারা দিছে এখানে। হ্যাঁ, ছোট্ট করে একটা লেআউট আইকে দিচ্ছে যে কার কাছ থেকে কার কাছে যায়। বুঝতে পারছো? এরোগুলো যদি দেখো, এই যে জি স্টার, এগুলো হচ্ছে বায়ার, তো বিভিন্ন বায়ার আর কি। তো বায়ারের কাজগুলো কোন দিক থেকে যায়, কার কাছে যায়, সেগুলো একটা তোমার ই করছে এই যে এমএনএস, জি স্টার এন্ড পিউমা। তাহলে তিনজনের, এই যে তিনজনের কি, একজন হচ্ছে জি স্টার, পিউমা এবং এমএনএস, তিনটা বায়ারের কাজ সে ফ্লোচার্ট দিয়ে দেখা দিচ্ছে যে এভাবে আসলে এটা প্রসেস হয়। ফ্লোচার্ট আর কি আমরা যদি বলি, মানে সে একটা ফ্লোচার্ট এখানে দাঁড় করাইলো। এরপরে ওয়ার্ক মেজারমেন্ট, মানে ওই যে তার মেথডের মধ্যে সে এগুলো আস্তে আস্তে ব্যাখ্যা করতেছে কিভাবে সে আগাচ্ছে কাজের জন্য, কিভাবে করছে তুমি যদি বলো। তো এটা তোমার একটা হচ্ছে পার্ট। তারপরে প্রপোজড লেআউট, এই যে সে এখন কাজ করতেছে কি দেখো, এটা হচ্ছে এক্সিস্টিং না, এটা হচ্ছে এক্সিস্টিং। এখন সে প্রপোজ করতেছে, প্রপোজ করতেছে কি, এক্সিস্টিং আওয়ারলি প্রোডাকশন রিপোর্ট। এই যে এক্সিস্টিং আওয়ারলি প্রোডাকশন রিপোর্ট সে করতেছে কি, এই যে এটা এত পিস প্রোডাকশন হচ্ছে এক্সিস্টিং, কনসিডারিং ম্যাক্সিমাম ডেইলি আউটপুট অফ সিউইং সেকশন ইজ 40,000 পিস। তাহলে 40,000 পিস প্রোডাকশন হচ্ছে কি এক্সিস্টিং লেআউটে। এখন তার দেখো প্রপোজ লেআউট, সে প্রপোজ লেআউট দিছে, তারপরে কি দিছে, প্রপোজ লেআউট দেওয়ার পরে প্রসেসিং টাইম এন্ড ওয়েটিং টাইম, ওই যে তোমরা বলতেছো এসএমভি, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, সেটা এখান থেকে, বা স্ট্যান্ডার্ড মেশিন ভ্যালু, বা তুমি এসএএম যেটা বলো, স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিট অ্যালাউন্স যদি বলো, সেই জিনিসগুলো। আবার এভারেজ ওয়েটিং টাইম সে এখানে নোট করে দেন একটা সামারি টেবিল এখানে অ্যারেঞ্জ করছে। এরপরে সে এখানে হয়তো তুমি দেখবা যে বিভিন্ন ভাবে ক্যালকুলেশনও করছে। এবং তার মধ্যে সবচেয়ে মজার বিষয় যে সে একটা কাজ করছে, সেটা হচ্ছে নন ভ্যালু অ্যাডেড। নন ভ্যালু অ্যাডেড, এখানে কি করছে, ভ্যালু অ্যাডেড। ভ্যালু অ্যাডেড মানে এটা ভ্যালু অ্যাডেড কাজ, আর কিছু কাজ আছে নন ভ্যালু অ্যাডেড কাজ। হ্যাঁ, তো নন ভ্যালু অ্যাডেড কাজগুলো আমরা সাধারণত কি করি, প্রোডাকশনের কোনো সাহায্য করে না আর কি। আর ভ্যালু অ্যাডেড কাজগুলো কি হয়, প্রোডাকশনকে সাহায্য করে। এই ধরনের টার্মস গুলো এখানে সে ইউজ করছে এবং কি করতেছে, ওগুলোকে রিমুভ করতেছে, এগুলো বাদ দিবে আর কি, যেটা বোঝা যাচ্ছে। তাহলে সেইটাকে হয়তোবা কাটছাট করে বাদ দিয়ে সে এখন কি করতেছে দেখো, কম্পারিজন বিটুইন এক্সিস্টিং এন্ড প্রপোজড কন্ডিশন। তাহলে এখন সে তুলনা করতেছে, তুলনা করে দেখো লাস্টে আমরা সে কি পাইলো আর কি, এত পার্সেন্ট স্টেবল শোজ। আমরা প্রোডাকশনের হিসাবটাই দেখতে চাচ্ছি যে সে প্রতি ঘন্টায় কত পিস প্রোডাকশন বের করতে পারবে, যেহেতু সে তুলনা করছিল। কই নাই, তার মানে সেটা হচ্ছে প্রপোজড, সে প্রপোজড রেখে দিছে। এটা অ্যাপ্লাই করার পরে বোঝা যাবে যে আসলে তার মেথড এটা কাজ করে কিনা। বুঝতে পারছো? এখানে কোনো প্রোডাকশনের কোনো সামারি দেয় নাই যে কত পর্যন্ত আমি প্রোডাকশন বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে কি বলছে, বাংলাদেশ এটা সেটা 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 প্রোডাক্টিভিটি, কোনো হিসাব টিসাব কিছু দেয় নাই, মানে কনক্লুশন নেই, কোনো কিছু নাই। তাহলে তার কাজ শেষ আর কি। সে আসলে যেটা করছে সেটা হচ্ছে একটা প্রপোজাল দিচ্ছে, প্রপোজালের মতো যে আপনি এটা করতে পারেন। তাহলে আমি আবার তার আই টাইটেলটা একটু পড়ি, স্টাডি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ লিন ম্যানুফ্যাকচারিং ইন দ্য গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাংলাদেশ পার্সপেক্টিভ। এখানে আসলে ওনার যে আর্টিকেলের টাইটেলটা দিছে দেখছো, যে স্টাডি করছে সে, বাট ইমপ্লিমেন্টেশনটা কিন্তু কমপ্লিট হয় নাই আর কি। বুঝতে পারছো? এটা অর্ধেক আছে, আরো যাইতে হবে, এই কাজটা এখনো শেষ হয় নাই, আরো যাইতে হবে, এবং কাজটা করার পরে রেজাল্ট কি আসবে সেটা দেখতে হবে। আদারওয়াইজ তার এটা ইনকমপ্লিট একটা আর্টিকেল আমি বলতে পারি আর কি আপাতত। জাস্ট আমি কোনো মানে অবজেক্টিভ পাচ্ছি না আর কি আপাতত। ঠিক আছে, উনি কম্পারিজন যাই করুক না কেন, দেন স্টাডি অ্যানালাইসিস প্রসেস পারফর্ম টুলস এন্ড টেকনিক্স প্রবলেমস ইভেন্চুয়ালি লেআউট এন্ড ইমপ্রুভমেন্ট দ্য বেটার ইউটিলাইজেশন অফ ম্যান পাওয়ার, হাবিজাবি যাই আছে এগুলো সবই জানা কথা, এগুলো যাই না কোনো লাভ নেই। ওকে, তাহলে আমি এটা স্যার নরমালি আমার আর্টিকেলের তুমি এখন পুরোটা যদি দেখো, এই হচ্ছে তার অবস্থা। ঠিক আছে, সে কি করছে, প্রথমে একটা ছোট্ট অ্যাবস্ট্রাক্ট দিছে, এরপরে একটা ইন্ট্রোডাকশন দিছে, দেন মেথোডোলজি দিছে, দেন
একটা ডিসকাশন রাখছে, রেজাল্ট এন্ড ডিসকাশন যদি বলো, তার প্রপোজাল বলো, আমি আসলে রেজাল্ট এন্ড ডিসকাশন না বলে প্রপোজাল, দেন লাস্টে হচ্ছে কনক্লুশন। এটা একটা কি আর্টিকেল লিখছে এবং লাস্টে কিছু তোমার ডাটা দিয়ে দেন সে এখানে রেফারেন্স গুলো দিছে। ওই যে আমি বললাম যে নাম্বার 1 2 3, তাহলে ওই যে কার কার রেফারেন্স গুলো সে ইউজ করছে এই কাজটা করার সময়, সে এগুলো মেনশন করে দিছে। ব্যাস, তার আর্টিকেলটা আপাতত এতটুকু কমপ্লিট। বুঝতে পারছো বিষয়টা? মানে এটা ওভারঅল মানে একটা আর্টিকেল বা একটা যে পেপার কেমন হয়, একটা লেখা কেমন হয় আর কি। হ্যাঁ, কিছুটা স্যার একটা কাজ করেন মজার, কাজ বলছি একটা কাজ করেন মজার স্যার, আমাদের ভার্সিটির কোনো টিচারের স্যার একটা পেপার দেখান গার্মেন্টস এর উপরে। মিশুক স্যারের আছে তো ওয়েট প্রসেসিং এর উপরে। হ্যাঁ, স্যার আমার আমাদের কথাটা বুঝাইতে পারছি কিনা? আমি তো আসলে কারো আর্টিকেল পড়তে বসি নাই, আমি বলছি তোমরা যাতে পড়তে পারো সেটার কথা বলতেছি। তোমরা কিভাবে পড়বা আর্টিকেল? হ্যাঁ স্যার এটার তো কোনো রেজাল্ট আসলো না, এটা পরে তো মজা পেলাম না স্যার। আমি তো আসলে চাই নাই যে আসলে বাংলাদেশে কোনো আর্টিকেল পড়ি, বুঝো নাই কথাটা? জি স্যার। এটা ঘুরতে ঘুরতে তো আমি বাংলাদেশে ঢুকে যাচ্ছি আর কি বারবার। স্যার বাংলাদেশের যে ম্যাক্সিমাম কপি স্যার, কপি। আমি তো এটা এটা ফার্স্টে এটা পছন্দ করছিলাম, বুঝো নাই? এখন তো তোমরা তো আবার অ্যাপারেলের স্টুডেন্ট, আমি তো ওর দিকে যেতে পারতেছি না। এটা হচ্ছে একটা আপনার একটা দেখেন কমপ্লিট আর্টিকেল, শোনো, এটা হচ্ছে আপনি একটা জিজ্ঞেস কমপ্লিট করছেন। আর্টিকেল। দেখো, স্টাডি অন রিডাকশন অফ এয়ার কনজাম্পশন অন এয়ারজেট লুম, এটা একটা কমপ্লিট আর্টিকেল। এটা যদি পড়ো তাইলেই তোমার মাথা ঘুরে যাবে যে ভাই কি কাজ করছে এটা নিয়ে। এটা অ্যাবস্ট্রাক্ট স্যার মাথা এখন ঘুরাচ্ছে। ইন্ট্রোডাকশন। হ্যাঁ, ইন্ট্রোডাকশন, দেন দেখো এয়ারজেট ফিলিং ইনসার্শন সিস্টেমটা কেমন, এটা নিয়ে সে এখানে কথা বলছে। নিউমেটিক, তাহলে নিউমেটিক বলতে বাতাসের মাধ্যমে যেটা কাজ করতেছে। টাক ইন সিস্টেম, দ্যাট মিনস সেলভেজ ম্যানুফ্যাকচারিং, সেইটা নিয়ে আলোচনা করতেছে। এরপরে দেখো এক্সপেরিমেন্টাল ডিটেইলস, এখন সে কি কাজ করতেছে সেটা নিয়ে সে একটা কাজ, মানে ওই যে বলতেছি যেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি, সেটা এখানে সে ব্যাখ্যা করছে। এখানে অবশ্যই তার নোজেল টোজেল হাবিজাবি অনেক কিছু চেঞ্জ করে ফেলছেন, রিডিজাইন, নতুন করে ডিজাইন করা হচ্ছে, সেটার কথা এখানে আসবে। এ ভিউ অফ ডর্নিয়ার নিউমেটিক টাক ইন ডিভাইস, টাক ইন ডিভাইস কে নিয়ে সে কাজ করতেছে, নতুন নতুন একটা ডিভাইস নিয়ে সে এখানে কাজ করতেছে। এরপরে বলা হচ্ছে কি, দেখো এদিকে এদিকে ফিগার গুলোই আমরা দেখি। 4 রিলে নোজেল অপারেটেড বাই সেম ম্যাগনেট বাল্ব, তাহলে 4টা নোজেল একই সাথে কাজ করতেছে একটা বাল্ব দিয়ে। আবার এখানে বলছে যে ভিউ অফ রিলে নোজেল হোল ডায়ামিটার, এখানে হচ্ছে ওই রিলে নোজেলের মধ্যে একটা করে ডায়ামিটার আছে, হোল, ছোট্ট একটা হোল আছে। এখানে ডায়ামিটারটা হচ্ছে 1 মিলিমিটার, এখানে ডায়ামিটার হচ্ছে 1.4 মিলিমিটার। তার মানে বুঝতেই পারতেছো একটা হচ্ছে ছোট্ট মানে সরু, একটা হচ্ছে মোটা। তাহলে দুই ধরনের পাইপ যদি হয়, দুই ধরনের সাইজ যদি হয়, আলটিমেটলি বাতাসের ফ্লো কিন্তু ডিফারেন্ট হবে, একই রকম হবে না, ডিফারেন্ট। তাহলে বুঝতে পারতেছো এখানে একটু মানে জিনিসগুলো বুঝতে হবে অন্যভাবে, মানে শুধু রিডিং করে গেলে চলবে না। মেজারমেন্ট অফ এয়ার কনজাম্পশন উইথ এ স্কেলড ফ্লো মিটার, তাহলে এই যে তোমার এই যে বাতাসের ফ্লোটা যে এখানে চেঞ্জ হচ্ছে, সেটা মেজার করার জন্য আলাদা একটা ডিভাইস তারা এখানে ইউজ করতেছে। এরপরে দেখো এখানে কি করছে, লুম এন্ড ফেব্রিক প্যারামিটার, তাহলে একটা লুম আর একটা হচ্ছে ফেব্রিকের জন্য যে প্যারামিটার গুলো আছে, অর্থাৎ তারা যখন প্রোডাকশন দিচ্ছে তখন যে কাজগুলো হচ্ছে সেটার জন্য কি কি কন্ডিশন তারা ফলো করছে সেটা সম্পর্কে এখানে ডিটেলস দেয়া আছে। এরপরে বলছে কি রেজাল্ট এন্ড ডিসকাশন, এটা হচ্ছে মেথোডোলজি এই পর্যন্ত গেছে। এখন রেজাল্ট তারা কি পাইছে, এই যে দেখো দ্য এফেক্ট অফ রিলে নোজেল ডায়ামিটার, তাহলে ওই যে ডায়ামিটারটা চেঞ্জ করছে, তাহলে সেটার এফেক্ট কি হইলো, বুঝতে পারতেছো? এবং এখানে দেখো হিসাব করে দিছে যে রিড উইথ যদি এত হয়, এভারেজ নাম্বার অফ রিলে নোজেল যদি এত হয়, তাহলে টোটাল রিডাকশন অফ এয়ার কনজাম্পশন পার ইয়ারে কত হবে, মানে কি পরিমাণ বাতাস তোমার নষ্ট হবে বা ইউজ হবে সেটা হিসাব করা হচ্ছে। ইউনিট পাওয়ার কস্ট, তাহলে আমার খরচ কত হবে এটা যদি আমি মেনটেন করতে চাই। আলটিমেটলি টোটাল এনার্জি সেভিং কত হবে যদি তুমি এই যে খালি মাত্র নোজেল ডিজাইন চেঞ্জ করো, শুধুমাত্র নোজেলের ডিজাইনটা যদি চেঞ্জ করো, তাহলে আলটিমেটলি কি পরিমাণ তুমি সেভ করতে পারো সেটার একটা হিসাব তারা দিছে। ঠিক আছে, তারপর বলছে কি এফেক্ট অফ রিলে নোজেল ব্লোয়িং টাইম, আরেকটা আছে সময়, কারণ এটার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড়া হয় আবার এটা বন্ধ করা হয়। তোমরা যদি লুম ডিভাইস সম্পর্কে একটু আইডিয়া থাকে, ওই সবগুলো ওই নোজেল একসাথে কাজ করে না আর কি, কখনো কখনো করে কখনো করে না। তো সেটারও একটা স্টাডি তারা এখানে করছে, করার পরে এখান থেকেও দেখো এই যে সেভিং কি পরিমাণ সেভিং হয় সেটা তারা এখানে বের করছে।
তারপরে মেজারমেন্ট এয়ার কনজাম্পশন ভ্যালুস ফর ডিফারেন্ট রিলে নজেল ব্লোয়িং টাইম অ্যাডজাস্টমেন্ট। তাহলে বুঝতে পারতেছো এরপরের কাজটা আরো একটু ডিপ। ঠিক আছে, তারপরে তারা করলো, করার পরে দেখো একটা গ্রাফে তারা বুঝাচ্ছে যে কি অবস্থা, কিভাবে এটা কাজ করে। যেমন কন্ট্রোল স্ক্রিন অফ পিকানো লুম শোয়িং দা অপটিমাইজড টাইমিং ডায়াগ্রাম। এটা হচ্ছে একটা টাইমিং আর কি, ওই রিলে নোজেল গুলো যখন একজনের পর একজন কাজ করতে থাকে সেটার একটা টাইমিং ডায়াগ্রাম এখানে তারা ড্র করছে। তারপরে কে মানে এই পর্যায়ে আসলে সে বন্ধ হয়ে যায়, আরেকজন শুরু হয়, আরেকজন শুরু হয়, আরেকজন শুরু হয়, অর্থাৎ এই যে সামনে যখন ইয়ানটা যাবে আস্তে আস্তে পিছনের নোজেল গুলো বন্ধ হয়ে যাবে, তারা কিন্তু অফ হয়ে যাচ্ছে। এবারে দ্য এফেক্ট অফ নাম্বার অফ রিলে নোজেলস। তাহলে ওই যে নোজেল তো একটা না, একটা লুমের উইথ যদি বেশি হয় তাহলে নাম্বার অফ নোজেল কি বেশি লাগবে, তাহলে সেটারও একটা এফেক্ট এখানে আছে। তারপরে এফেক্ট অফ সেলভেজ প্যাটার্ন, সেলভেজ যদি ডিজাইন চেঞ্জ করো তাহলেও একটা এফেক্ট এখানে আছে। তার মানে আলটিমেটলি সে একটা মোটামুটি তার শুধুমাত্র দুইটা কি বলবো দুইটা নোজেলের ডিজাইন চেঞ্জ করে সে অনেকগুলো এফেক্ট সে অ্যানালাইসিস করছে। এবং লাস্টে তার কনক্লুশনটা বুঝতে পারতেছো কি পরিমাণ গুরুত্বপূর্ণ, বা এখানে অনেকগুলো জিনিস আসলে তারা অ্যাড করে দেন এইটা শেষ করছে। হ্যাঁ, তাহলে আমরা একটা অবজেক্টিভ এবং তার ডাটাও তুমি যদি দেখো এই যে লাস্ট পর্যন্ত সে কি পরিমাণ টাকা সেভ করতে পারবে সেটার একটা হিসাব সে বলে দিছে। এবং সাইটেশনও দেখো, ওনার সাইটেশন, ঠিক আছে, মোটামুটি পুরো মেথডটা সে ফলো করছে, যেটা আমরা বলি একটা রিসার্চ আর্টিকেলের যতগুলো পার্ট থাকা উচিত সবগুলো এখানে আছে, মানে কোনো গ্যাপ নাই আর কি। বুঝা গেছে? হ্যাঁ, জি স্যার। এটা পরে যতটা মজা ওগুলো পরে আমি ততটা মজা পাবো না আর কি, বুঝতে পারছো? স্যার এখানে নতুন কিছু আর কি ইমপ্লিমেন্ট করছে তো এই জন্য একটু হ্যাঁ, এটা মানে যদিও একই রকম ওয়ার্ড, দেখো স্টাডি অন রিডাকশন অফ এয়ার কনজাম্পশন অন এয়ার জেট, মানে একেবারে সিম্পল একটা ওয়ার্ড, বাট অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, তো এটা আমি এই জন্য, যেহেতু আমার টপিকস, আমি এটা পড়ে মজা পাই আর কি। ওকে, তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে এরকম একটা কাজ করা, যে কিভাবে এরকম একটা আর্টিকেল লেখা যায়। স্যার আমাদের মতো মানে যারা গ্রাজুয়েশন সদ্য কমপ্লিট করছে বা করতে যাচ্ছে এরকম কেউ হ্যাঁ, কি চাইলে এই ধরনের কোনো আর্টিকেল লিখতে পারে? না না, তোমার তো মানে আমি সে লিখতে বলি যদি, নাই। না না আমি তোমার বলতেছি কি স্যার লিখতে সে যদি বলছি? নতুন কিছু আহ নতুন কিছু সে শোনো, যদি পেয়ে থাকে তোমার তো বা আমি বলছি, শোনো তোমার আমি বলছি কি শেখার জন্য, ওই উই আর স্টুডেন্ট, হ্যাঁ, আমরা এখন শিখবো। তাহলে শেখার জন্য তোমাকে দেয়া হয়েছে, এটা কি দেয়া হয়েছে, কই গেল আমার সাবজেক্টটা, এটা এখানে আমাদেরকে এখন আমরা শিখতে বসছি। এখন শিখতে বসছি কি, শিখতে বসছি লেটার রাইটিং, লেটার রাইটিং এন্ড অ্যাসাইনমেন্ট। একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে আমি দিব, তার আগে এই 3টা ভিডিও তোমরা দেখবা, তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। বুঝতে পারতেছি? না স্যার আমার প্রশ্নটা এরকম ছিল না, সাপোজ দাঁড়াও, সাউন্ড আসতেছে না তোমার। হ্যালো, শুনতেছো? স্যার মেবি ওর নেট চলে গেছে। হুম, জি স্যার, শোনা যাচ্ছে। না না, ওই যে কথা বলতে গিয়ে তোর কি হলো? ওর মেবি নেট প্রবলেম হয়েছে স্যার। হ্যাঁ, দেখি, যেহেতু কথাটা বলতে চাচ্ছিল এখন আরেকবার জয়েন করুক, কারণ এটা অনেক কোশ্চেন, এগুলো কোশ্চেন তো শেষ হবে না, বুঝো নাই? তোমরা আস্তে আস্তে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছ, এখন তোমাদের তো মনে করো কিছুটা তো কাজ করা উচিত না? এখন ইঞ্জিনিয়ারের ব্রেনটা কেমন হওয়া উচিত, তার ব্রেনটা একটু অন্যরকম, আর নর্মাল মানুষের ব্রেনটা একটু অন্যরকম, ঠিক না? আমাদের ব্রেন গুলো একটু অন্যভাবে কাজ করবে। এখন এটা কিভাবে কাজ করবে সেটাও আসলে বলাটা খুব কঠিন, যে আমার স্কিল, আমার নলেজ, আমার এক্সপিরিয়েন্স, আমার কি চিন্তা ভাবনা, এগুলো সবগুলো একত্রে হয়ে এটা অন্যভাবে একটা কাজ করবে। এটা আসলে মানে কিভাবে বলা যায়, এটা কোনোভাবেই নর্মাল মানুষের মতো হবে না। নর্মাল মানুষরা যেভাবে চিন্তা ভাবনা করে আমাদের চিন্তা ভাবনা ওরকম হবে না, আমাদের গুলো একটু ডিফারেন্ট। এই সেই জন্য তোমাদেরকে
আমরা এই তিনটা আর্টিকেল দেখো, এটা কয় মিনিট, এটা হচ্ছে 5 মিনিট, এটা হচ্ছে 7 মিনিট, আর এটা হচ্ছে 17 মিনিট। মানে তুমি যদি টোটাল করো 20-30 মিনিট আর কি। 30 মিনিটের মধ্যে তুমি একটা নতুন একটা নলেজ জানবা, এবং নলেজটা আমি দিতে চাচ্ছি না, নলেজটা আমার থেকে যারা এক্সপার্ট তাদের থেকে আমি তোমাকে দিতে চাচ্ছি। তুমি ওদের থেকে আগে জানো, পরে তোমরা আমাকে কোয়েশ্চেন করো যে স্যার আমি এটা বুঝি নাই, এটা বুঝি নাই। তখন আমিও আসলে এখানে স্টুডেন্ট, বুঝতেই পারতেছো। তো এখানে পরে আমি এটা শিখবো। ঠিক আছে, তোমাদের কোয়েশ্চেনও যেমন তোমরা যেরকম তোমাদের মনের মধ্যে যেসব আমার মনের মধ্যেও একই কোয়েশ্চেন। ঠিক আছে, যে স্যার এটা কিরকম, এটা কিরকম। তো আমার কোয়েশ্চেন আর তোমাদের কোয়েশ্চেন একটু ডিফারেন্ট, স্বাভাবিক। তো এটা যতটুকু আমার পক্ষে সম্ভব সেটা আমি করব, আর তোমাদের আরো জানার স্কোপ থাকলে তোমরা সেখান থেকে আরো জানবা। ঠিক আছে, তবে এটা এটা আগে শিখো, লিটারেচার রিভিউ। এটা পড়লে আসলে কি হবে আমি সেটা আগে বলি। এটা পড়লে হবে সেটা হচ্ছে তুমি 1 পেজ লিখতে পারবা, 1 পেজ, হ্যাঁ, আধা পেজ। ঠিক আছে, হাফ এন পেজ, 1 পেজ যদি আমি বলি, 1 পেজ তুমি লিখতে শিখো, এটাই যথেষ্ট। আমরা এর চেয়ে বেশি আমরা চাচ্ছি না। তুমি এরপরে ধাপে আরো শিখো। ঠিক আছে, আপাতত 1 পেজ লেখা শিখো। 1 পেজ লিখতে পারলেই বাকি অংশও পারবা। আমরা অ্যাসাইনমেন্টটা পরে দিব, অ্যাসাইনমেন্টটা এখন দিব না, এটা দিব পরে। আগে তোমরা এই ক্লাসটা ঠিক মতো অবজার্ভ করো, শিখো। নেক্সট যেহেতু আমরা 1 সপ্তাহ আছে, আমরা 1 সপ্তাহ সময় নিব তোমাদের এই পুরো কাজটা শেষ করার জন্য। 1 সপ্তাহ পরে আমরা এটা নিয়ে আবার ডিসকাস করবো। কারণ অলরেডি আমরা কয়টা চ্যাপ্টার পড়ছি, আমরা ইন্ট্রোডাকশন পড়ছি, আমরা লেভেল ল পড়লাম, আমরা অ্যাপয়েন্টমেন্ট কন্ডিশন পড়লাম, সবকিছুই পড়লাম। এখন আর একটা চ্যাপ্টার পড়লে আমার মোটামুটি মনে করো মিড টার্মের জন্য যা দরকার আমাদের হয়ে যায়। তারপরেও আমরা আরো 2টা চ্যাপ্টার পড়বো, হ্যাঁ, একটা না 2টা চ্যাপ্টার পড়বো ফাইনালের আগ পর্যন্ত। আর এর সাথে আমরা কিছু রিলেটেড কিছু কাজ শিখবো, যেমন এরকম একটা কাজ যেটা দিয়ে আমরা আসলে একটা অ্যাসাইনমেন্ট লিখবো 10 মার্কসের। আরেকটা কাজ আমরা শিখবো, সেটা হচ্ছে, তো ওইটা আমার শেখা লাগবে না, ওইটা তোমরা অলরেডি জানো, যে একটা অ্যাপ্লিকেশন কিভাবে লেখে, একটা ছুটির দরখাস্ত লেখেন, একটা জয়েনিং অ্যাপ্লিকেশন লেখেন, একটা রিজাইনিং অ্যাপ্লিকেশন লেখেন। ঠিক আছে, এরকম আর যে তোমাকে বিভিন্ন ধরনের কন্ডিশনে একটা ইমেইল বা একটা তোমার কি বলে এটাকে, একটা লেটার কিভাবে লিখতে হবে অ্যাপ্লিকেশন অথরিটি বরাবর, তাহলে সেই আমরা এখানে শিখবো। এটা আসলে শিখবো, এটা হচ্ছে তোমরা শিখবা এই পুরো একটা প্যাকেজ, যে হাউ টু রাইট এ লেটার। আজকে টপিকটা সেটাই। এখন রাইট এ লেটারের আগে আমি রাইট এ লিটারেচার রিভিউ আগে শিখতে চাই, কারণ এটা তোমরা অনেকেই পারো, হ্যাঁ, লেটার রাইটিং। কারণ এটা এই জন্য আমি এখানে দিতে চাচ্ছি না। আর যদি তোমরা বলো যে না স্যার আমরা একটা লিঙ্ক দেন যেটা আমরা লেটার রাইটিংটাও শিখবো, একটা লেটার কিভাবে লিখতে হয়, তাহলে আমরা সেটাও একটা দেখি, স্ট্যান্ডার্ড ফরম্যাট। দেখি কোনটা দেয়া যায় তোমাদেরকে। লেটার, নোটিস, মেমো, এজেন্ডা, কমিউনিকেশন স্কিল, প্রফেশনাল। ওকে, আমরা এটা একটু রাখি। ও কপি ইমেজ স্ক্যান, কপি 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 কি, লিংক অ্যাড্রেস। এই ছোট্ট এগুলো এগুলো তোমরা অলরেডি জানো, এবং তোমাদের যে ইংলিশ ডিপার্টমেন্ট বা যে কমিউনিকেটিভ ইংলিশ বা কি যেন একটা থাকে সাবজেক্ট, ওখানে তোমাদের এগুলো শেখানোর কথা। তারপর আমি এখানে দেখি কোনটা ভালো লাগে। ফর্মাল লেটার, আইএলটিএস, জেনারেল রাইটিং টাস্ক, দরকার নেই। লেটার, ফর্মাল এন্ড ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার তো আমাদের কোনোই দরকার নেই। লেটার রাইটিং ইন ইংলিশ ট্রিক, লেটার রাইটিং ইন হিন্দি, রানিং ইন এফএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে লিখতে কত তারিখ এটা, 7 মান্থ ago। 7 মান্থ ago আমরা না দেখি, আমরা একটু ফিল্টার করে দিই, একেবারে রিসেন্ট কই, রিসেন্ট
লাস্ট ইয়ার, টুডে কিছু আছে? Today, 18 hours ago. Listening will never be difficult. Letter writing rules. এই যে এটা গ্রেড 4 গ্রেডে কেন নামবো আমি? British counting listening practice test with answer. There is a location word class 7. How to improve your life. Coursive review and critic and question. Build better resume. এই এটা তো দরকার না? এটা রিজিউমে কিভাবে লিখতে হয় এটা তো মাস্ট, এটা মাস্ট। ফর্মাল লেটার খুঁজতেছিলাম, এরপরে সেটা হচ্ছে গডস ওয়ার্ড, সানডে সার্ভিস, জানুয়ারি, নিউ কনভারসেশন উইথ অথর, মেইলিং। না, আজকের দিনে আপডেটেড এরকম কোনো কিছু নাই, তো এটা বাদ দাও, যেটা দিছি ওইটাই দেখো, আর এই দুইটা দেখো। আর এমনি নর্মালি যে বললাম ছুটির দরখাস্ত, চাকরি, অসুস্থতার জন্য আসতে পারি নাই, হ্যাঁ, কারণ দর্শাও নোটিশ, এই ধরনের জিনিসগুলো তোমরা এখান থেকে শিখবা, এই জিনিসগুলো। এরপরে বলো তোমরা, এরপরে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আজকের ক্লাস নেই আর কি, আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট রাখলাম। কই? So, not being able to respond, although listening to you, কি লিখছে attentively, জুনায়েদ চৌধুরী। স্যার সিভি রিজিউমে নিয়ে যদি কিছু গাইডলাইন দিতেন। ওই যে দিলাম তো, আগে শিখো, সিভি তো এখন বানানো লাগতেছে না, আগে শিখে নাও কোথা থেকে কি পাওয়া যায়, আস্তে আস্তে। ওকে, তাহলে আমরা ক্লাস রেকর্ডিং বন্ধ করি, আগে ডাটা নষ্ট করে লাভ নেই।